उसमें बीजेपी के सबसे बड़े नेताओं ने कहा है, रिटेल इन्वेस्टर्स को मैसेज दिया है कि आपको स्टॉक खरीदना चाहिए। उनके पास इंफॉर्मेशन थी कि एग्जिट पोल्स गलत हैं, उनके पास इंफॉर्मेशन थी कि बीजेपी को फुल मेजॉरिटी नहीं मिलने वाली है, और वो जानते थे 3 जून को और 4 जून को क्या होने वाला है। इंक्वायरी चाहते हैं प्रधानमंत्री पर, होम मिनिस्टर पर, जिन्होंने एग्जिट पोल किया उन पर, और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं उन पर। এই প্রথম তার নেতৃত্বে লোকসভা ভোটে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। 50-এর ঘর থেকে বিরাট লাফ দিয়ে তারা পৌঁছে গেছে 100-র দোরগোড়ায়। এবার তৃতীয় মোদী সরকার গঠনের আগেই তাকে কোণঠাসা করতে নতুন উদ্যমে ময়দানে নামলেন জয়ের স্বাদ পাওয়া রাহুল গান্ধী। সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহর নাম করে তুললেন শেয়ার বাজারে বড়সড় দুর্নীতির অভিযোগ। দেশের ইতিহাসে সবথেকে বড় স্টক মার্কেট স্ক্যাম হয়েছে আজকে অভিযোগ করলেন রাহুল গান্ধী, এবং আজকে কংগ্রেস সদর দপ্তরে প্রেস কনফারেন্স করে তিনি জানালেন যে 30 লাখ কোটি টাকা সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, এবং সেটাতে লাভবান হয়েছেন কিছু ব্যক্তি যারা বিজেপি ঘনিষ্ঠ। এবং তিনি এই অভিযোগও করেন যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তিনজনই জানতেন তাদের কাছে যে ইন্টারনাল সার্ভে ছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের কাছে যে ইন্টারনাল রিপোর্ট ছিল আইবির, সেটাতে বলা হয়েছিল কি 200 থেকে 220টি আসন পাবে বিজেপি। সেক্ষেত্রেও তারা বলছিলেন কি না বিজেপি সরকার করছে, এই দাবিও করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন কি সাধারণ মানুষ যেন স্টক মার্কেটে টাকা লাগিয়ে রাখেন এবং ইনভেস্ট করেন, 4 তারিখ তাদের টাকা আরও বাড়বে। রাহুল গান্ধী অভিযোগ করেন কি 3 তারিখ স্টক মার্কেট স্কাই রকেট হয়েছিল, অনেক দাম বেড়েছিল, এবং 4 তারিখ যেই ফল এলো স্টক মার্কেটের বড় ধস নেমেছিল, এবং সেক্ষেত্রে 30 লাখ কোটি টাকা সাধারণ মানুষ যারা ইনভেস্ট করেছিলেন শেয়ার মার্কেটে তাদের ক্ষতি হয়েছে, এবং 3 তারিখ যারা বিক্রি করেছিলেন তারা কিন্তু অনেকটাই টাকা কামিয়েছেন। 3 তারিখ যে বুম এসেছিল সেটার জন্য কিন্তু সবথেকে বেশি লাভবান হয়েছেন কিছু শিল্পপতি বা কিছু ব্যক্তি যারা বিজেপি ঘনিষ্ঠ। এই অভিযোগও রাহুল গান্ধী আজকে করেছেন। प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी, और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया। और बीजेपी के बीच में जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है, और अगर रिश्ता है तो क्या है। हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं, और देश इसकी सच्चाई जानना चाहता है। লোকসভা ভোটের মধ্যেই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি 4 জুন বিজেপি রেকর্ড সংখ্যক আসন পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টক মার্কেটও রেকর্ড উচ্চতায় পৌঁছবে। অন্যদিকে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ মন্তব্য করেন, আমার মতে 4 জুনের আগে শেয়ার কিনুন, বাজার ঊর্ধ্বমুখী হবে। কিন্তু ভোটের ফল ঘোষণার পরই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে, ডুবে যায় বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকা। আর এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী অমিত শাহ মন্তব্যের প্রসঙ্গ টেনে বিরাট কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार, 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। ये क्रोनोलॉजी है। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4 जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4। फिर 28 मई को रिपीट करते हैं। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था, तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है, और 4 जून को
खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 31 मई मैसिव स्टॉक एक्टिविटी, more than double what was there on 30th, more than double what was there on 29, 28। ये अनोमली देखिए। ये कौन लोग हैं? ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला हो रहा है। हजारों करोड़ रुपए यहां पे इन्वेस्ट हुए हैं, फॉरेन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं, और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। अनाप शनाप आरोप लगाए। लोकसभा चुनाव में विपक्ष की हार की हताशा से अभी तक शायद राहुल गांधी जी उभरे नहीं हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने देश को आश्वस्त किया है कि इस टर्म में देश विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। फिर एक बार मोदी सरकार आना निश्चित है, और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं, और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। आज से 10 वर्ष पहले जब यूपीए की सरकार थी, जिसका नेतृत्व गांधी परिवार करता था, उस कांग्रेस यूपीए की सरकार के समय भारत का मार्केट कैप मात्र 67 लाख करोड़ था। ओनली 67 लाख करोड़ का मार्केट कैप मई 2014 में विरासत के रूप में मोदी जी को मिला। आज वो बढ़कर 6 जून यानी आज के दिन बढ़कर 415 लाख 415 लाख करोड़ भारत का मार्केट कैप है। 4 तारीख को जब मार्केट गिरी, उस दिन फॉरेन इन्वेस्टर्स ने बेचा, कम दाम पर बेचा, और भारत के निवेशकों ने उसको खरीदा इस विश्वास के साथ कि मोदी सरकार आ रही है, हम इसका लाभ लेंगे। तो एक प्रकार से भारतीय निवेशकों ने इस अंतराल में भी कमाई करी, किसी का नुकसान नहीं हुआ। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है। 400 তো বহুদূর। লোকসভা ভোটে ম্যাজিক ফিগারেরও ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। সরকার গঠনের জন্য এখন এনডিএর শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডের মতো শরিকরাও বিজেপিকে বেকায়দায় পেয়ে মন্ত্রিসভায় পছন্দের পদের জন্য দরাদরি করে চাপ বাড়াচ্ছে। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই শেয়ার কেলেঙ্কারির অভিযোগ তোলার পাশাপাশি নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে একের পর এক প্রশ্নবাণ ছুড়েছেন রাহুল। সেই সঙ্গে জেপিসি তদন্ত দাবি করেছেন তিনি। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है, और इसके बारे में हम कुछ सवाल पूछना चाहते हैं। पहला सवाल, why did PM&HM give specific investment advice to the 5 crore families investing in the stock market? Is it their job to give investment advice? What is the connection between the BJP, the fake exit pollsters, and the dubious foreign investors who invested one day before the exit polls were announced and made a huge profit at the cost of 5 crore families? We demand a JPC into this. We are absolutely convinced that this is a scam. Somebody has made thousands of crores of rupees at the cost of Indian retail investors, and the Prime Minister and the Home Minister have given an indication
to buy. And this is a criminal act. So we demand today a joint parliamentary committee to investigate this. ये जो पिछले 60-65 वर्षों में कुल मार्केट कैप था, उससे 5 गुना से ज्यादा बढ़त सिर्फ मोदी सरकार के समय देश ने अनुभव किया है। भारतीय निवेशक और उसमें भी हमारे रिटेल इन्वेस्टर्स, खुदरा निवेश जो करते हैं, उनको आज इसका सबसे बड़ा लाभ हुआ है। आज वो सिर्फ बाईस्टैंडर के रूप में मार्केट बढ़ रही है, दूर से नहीं देखते, आज वो मार्केट में पार्टिसिपेट करते हैं, आज वो निवेश करके उसका लाभ सीधा लेते हैं। जो फॉरेनर्स की होल्डिंग यूपीए के समय होती थी, एफपीआई के माध्यम से फॉरेन पोर्टफोलियो इन्वेस्टर्स जो निवेश करते थे और उनकी जो परसेंटेज होल्डिंग थी यूपीए के समय वो 21% थी और वो घटकर आज 16% हो गई है। यानी फॉरेनर्स की इन्वेस्टमेंट कम हुई है और भारतीय निवेशकों की मालकियत भारत की स्टॉक मार्केट में 79% से बढ़कर आज 84% हो गई। অতীতে রাফাল থেকে নির্বাচনী বন্ড, মোদী সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সংসদের ভিতরে বাইরে সরব হয়েছেন রাহুল গান্ধী। তবে তখন সংখ্যার জোরে সেসব অভিযোগে গুরুত্ব দেননি নরেন্দ্র মোদীরা। কিন্তু এবার নরেন্দ্র মোদীর সংখ্যার জোর কমেছে, উল্টো দিকে বিরোধীরা বলিয়ান হয়েছে। ফলে এই অভিযোগে কি মোদী সরকারকে সংসদেও কোণঠাসা করতে চলেছে কংগ্রেস সহ বিরোধীরা? একদিকে এনডিএ শিবিরে সরকার গড়ার তৎপরতা, আরেকদিকে ইন্ডিয়া শিবিরে জল মেপে এগোনোর তোড়জোড়। তবে এর মধ্যে কি ইন্ডিয়া জোটে এবার সমান্তরাল সমীকরণ তৈরির চেষ্টা চলছে? ইন্ডিয়া জোটের মধ্যে কি তৈরি হচ্ছে আরও একটি জোট? জল্পনা বাড়ালো ইন্ডিয়া জোটে শরিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পৃথক বৈঠক। বৃহস্পতিবার প্রথমে দিল্লিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক ভালো। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছেড়েছিল সমাজবাদী পার্টি। সবচেয়ে বড় চমক হলো উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টির ব্যাপক সাফল্য, যার নেপথ্য কারিগর অখিলেশ যাদব। ঠিক সেই অখিলেশ যাদবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তাহলে কি আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধ করার একটা প্রচেষ্টা? সেই জল্পনা দিল্লির রাজনীতিতে। এরপর আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল এখন তিহার জেলে। কেজরিওয়ালের পর আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা হলেন সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। এবারে লোকসভা নির্বাচনে পাঞ্জাব বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আপ। যদি ওই আপ একটা সময় কট্টর কংগ্রেস বিরোধী ছিল। এমনকি কেজরিওয়ালও বলেছেন যে সারা জীবনের জন্য গাঁটছড়া বাঁধেননি তিনি কংগ্রেসের সঙ্গে। ঠিক এই পরিস্থিতিতে দুই আপের শীর্ষ নেতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধীর নেতৃত্ব তৃণমূল মানবে কিনা তা নিয়ে অতীতে বারবারই প্রশ্ন উঠেছে, কারণ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অতীতে বারবার রাহুলকে আক্রমণ করেছেন। রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনো পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি। না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম, তোমাদের 2টো সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? বিজেপি এবং কংগ্রেস তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো যোগাযোগ রক্ষা করার কোনো প্রশ্ন নেই এবং যার প্রতিফলন লোকসভার ফ্লোরেও প্রতিফলিত। Congress is not doing the right job at the right moment, and they are trying to become the big boss of the opposition parties, which they are not. কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এবার 99 আসনে পৌঁছানোর পরও কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব তার নেতৃত্ব মানবে? সূত্রের খবর, কংগ্রেস ইন্ডিয়া জোটের বড় শরিক হিসেবে কোনো একতরফা সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি রয়েছে তৃণমূলের। তাই কি ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা করে কংগ্রেসের ক্ষমতা খর্ব করার কৌশল নিচ্ছে তৃণমূল? বিগত দিনে এটা তো আমাদের জানা আছে যে ভারতবর্ষে
এনডিএ এবং ইন্ডিয়া জোটের বাইরেও অনেক সময় তৃণমূল কংগ্রেস তৃতীয় ফ্রন্টের কথা বলেছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তবে আমি জানি না আদৌ সেটার বিষয় কিনা, তবে এটা পরিষ্কার যে একটা এরকম সমান্তরাল বৈঠক হয়েছে এবং বৈঠকের নির্যাস কি, কেন বৈঠক করেছেন, নাকি রাজনীতিতে প্রেডিক্টিবিলিটি বলে তো কিছু হয় না, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, বলে আগামী দিনে কি হবে যারা বৈঠক করেছেন তারা সদুত্তর দিতে পারবেন। বৃহস্পতিবার সকালে দিল্লিতে অখিলেশ যাদবের বাসভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন দুজনেই। আর জোটের এই বৈঠকের কয়েক ঘন্টা পরই আলাদা করে অখিলেশ যাদবের সঙ্গে কথা বলতে তার বাসভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বাড়ির মূল দরজা পর্যন্ত এগিয়ে আসেন অখিলেশ যাদব। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামতেই করমর্দন করে তার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যান অখিলেশ। আধ ঘন্টারও বেশি সময় দুজনের মধ্যে কথা হয়। রাজনীতিতে বহুল প্রচলিত প্রবাদ, দিল্লির কুর্সির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। আর রাম মন্দির উদ্বোধন হওয়ার 6 মাসের মধ্যে এই উত্তরপ্রদেশের ফলাফলই বিপর্যয় ডেকে এনেছে বিজেপির জন্য। 80টি আসনের মধ্যে অখিলেশের সমাজবাদী পার্টি একাই পেয়েছে 37টি আসন, যেখানে বিজেপি পেয়েছে 33টি আসন। অথচ 2019 সালের লোকসভা ভোটের ফলাফল ছিল একেবারে উল্টো। সেবার বিজেপি একাই পেয়েছিল 62টি আসন, আর অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছিল মাত্র 5টি আসন। অর্থাৎ 5 বছরে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিকে 5 থেকে 37-এ নিয়ে গেছেন অখিলেশ। আর অন্যদিকে বঙ্গে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল। এক ধাক্কায় বিজেপির 18টি আসন কমে এসে দাঁড়িয়েছে 12টিতে, আর এক ধাক্কায় 22টি থেকে তৃণমূলের আসন বেড়ে হয়েছে 29, যার নেপথ্যে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় অবদান রয়েছে। সংখ্যা নিরিখে দেখা গেলে এই মুহূর্তে ইন্ডিয়া জোটে প্রাপ্ত আসনের নিরিখে প্রথমে রয়েছে কংগ্রেস, দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, আর তৃতীয় স্থানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। স্বভাবতই ইন্ডিয়া জোটে আসনের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় দলের আলাদা বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। लोकतंत्र में और गिनती जब होती है तो आस और उम्मीद कभी खत्म नहीं होनी चाहिए। आस हमेशा बनी रहनी चाहिए, उम्मीद हमेशा रहनी चाहिए। तो अच्छी बात है, वो तो गिनती है, गिनती जिसके पास होगी राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये क्या बात हुई? ये तो शपथ चलती रहती है। এদিন অখিলেশ যাদবের বাড়িতে বৈঠক শেষে নিজের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জল্পনা আরো বাড়িয়ে এর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। এবারে লোকসভা ভোটে পাঞ্জাবের 13টি আসনের মধ্যে 3টি আসন পেয়েছে আম আদমি পার্টি, 7টি আসন পেয়েছে কংগ্রেস। 183 সাউথ অ্যাভিনিউ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবন। এই বাড়ির গৃহকর্তার একাধিক বৈঠক দিল্লির রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। তাহলে কি ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মন্তব্যের সঙ্গে সহমত নয় তৃণমূল? বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীর পাশেই বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বৈঠকের পর মল্লিকার্জুন খার্গে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী, পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের এই ঐক্যবদ্ধ ছবি যেখানে দেখা গেছে, সেখান থেকেই নিজের বক্তব্যে মল্লিকার্জুন খার্গে কার্যত বুঝিয়ে দিয়েছেন তারা বিরোধী আসনেই বসতে চলেছেন। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire. সূত্রের খবর, এখানেই আপত্তি রয়েছে তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, ঘাসফুল শিবিরের অন্দরে প্রশ্ন উঠছে, 10 বছর পর যখন দুই শরিকের কাঁধে ভর করে সরকার করার পথে এনডিএ, কেন এই সময় মোদির উপর চাপ তৈরি করা হবে না? কেন এখনো সংঘবদ্ধ পদক্ষেপ নেওয়া হবে না? কেন এই নিয়ে কমান্ডিং অথরিটি থাকবে শুধুমাত্র কংগ্রেসের? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে অনেক আগে থেকে যদি সিট শেয়ারিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে এগোনো, যদি এটা আরো আগে থেকে হতো, তাহলে নিশ্চিতভাবেই এনডিএ এই জায়গাটাতেও থাকতো না, অনেক পেছিয়ে যেত এবং খুব নিশ্চিন্তে ইন্ডিয়া বিকল্প সরকারটা তৈরি করতে পারত। পরবর্তী তাদের শাসক দলের যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে, তারা আমরা বারবারই দেখে এসেছি। এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে, আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে। তাদের কোনো নিজস্ব আদর্শ, নিজস্ব বিচারধারা বলে কিছু নেই। তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে।
এবারে লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর সঙ্গে যৌথ প্রচার করেছেন অখিলেশ যাদব। তার নিট ফল উত্তরপ্রদেশে বিজেপির পরাজয়, কিন্তু বাংলায় তৃণমূল ও কংগ্রেস আলাদাভাবে লড়েছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে অখিলেশের সঙ্গে অভিষেকের বৈঠক ঘিরে জল্পনা জোরালো হয়েছে। অখিলেশ যাদব, রাঘব চাড্ডার পর এবার উদ্ধব ঠাকরে। আচমকাই দিল্লি থেকে মুম্বাই উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতোশ্রীতে বাল ঠাকরের সন্তান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে। এই উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেসের জোট এবার মহারাষ্ট্রে বিজেপিকে ব্যাপক ধাক্কা দিয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। মুম্বাই নেমে সোজা ঠাকরে পরিবারের বাসভবন মাতোশ্রীতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধব ঠাকরের সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উদ্ধব পুত্র আদিত্য। আর অভিষেকের এই দিল্লি মুম্বাই একের পর এক বৈঠকের মধ্যেই কলকাতায় পড়েছে এই পোস্টার। কথায় বলে একটা ছবি হাজার শব্দের সমান। ফের যেমনটা হলো লোকসভা ভোটের ফল প্রকাশের ঠিক দুদিনের মাথায়। শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেয়া পোস্টার, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীকও রয়েছে, কিন্তু কাদের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার? পোস্টারের নিচে নাম রয়েছে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সহসভাপতি মণিশঙ্কর মণ্ডলের। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় নিয়ে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের জয়, এবং গোটা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির যে গেম, সেই গেমের পাশা বদলে দিতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির আশীর্বাদকে মাথায় নিয়ে। তাই দাদা ইজ দ্য গেম চেঞ্জার। দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার। দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে পরপর বৈঠক করে জল্পনা বাড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কলকাতার মোড়ে মোড়ে তার নামে এই পোস্টার নিয়েও কম জল্পনা তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা, তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন, দলের কর্মীরা সকলেই খুবই উচ্ছ্বসিত, তারই কোনো বহিঃপ্রকাশ। দেখুন, মমতা ব্যানার্জিকে হটিয়ে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা এর আগে করেছিল, যার জন্য পোস্টার তখনও পড়েছিল, নতুনদের পোস্টার। তো এবার আবার সেই অভিযান শুরু হয়েছে। অর্থাৎ এতদিন লড়াইটা হয়েছে বিজেপির সাথে, এখন লড়াইটা হচ্ছে ঘরে, মমতা বনাম অভিষেক ব্যানার্জির লড়াই। আর সেই লড়াইটাতেই তৃণমূল ভাগ হবে, তৃণমূল ছাড়খাড় হবে। তৃতীয় মোদী সরকার প্রথম দুটো মোদী সরকারের থেকে একটা বড় মৌলিক গুণগত চরিত্রগত তফাৎ। তার কারণ হচ্ছে এটা মোদী সরকার কম, এনডিএ সরকার বেশি হওয়ার কথা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে সিদ্ধান্তগুলোর জন্য বিখ্যাত, সেটা নোটবন্দি হোক, সেটা লকডাউন হোক, সেটা 370 ধারা রদ হোক, তাতে কোন সিএএ হোক, কোনোটায় নরেন্দ্র মোদীকে কারুর মুখাপেক্ষী থাকতে হয়নি। সিদ্ধান্ত নিয়েছেন, রূপায়ণ করেছেন। এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অভাব, এতে কি এই সরকারের স্টাইল অফ ফাংশনিং 5 বছর টিকিয়ে রাখার ক্ষেত্রে, টিকিয়ে রাখার জন্য পাল্টাতে হবে? এই পশ্চিমবঙ্গে আমরা ওটা তো পরে আসছি, কিন্তু সারা দেশের নিরিখে এনডিএ সরকারই তো ছিল। যখনই আমাদের বৈঠক হয়েছে, শরিক দলগুলির সঙ্গে বৈঠক হয়েছে। আর আপনি পাল্টুরাম নিয়ে বললেন, দেখুন আমার একটা কথা আছে, গান আছে রবীন্দ্রনাথের, ও যে মানে না মানা। আর ওখানে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা রয়েছেন এই ইন্ডি জোটের মধ্যে, ও যে মানে না মানা, তাদের একটা জিনিস বুঝতে হবে, যত বলি তারে আবার তো যেতেই হবে, কারণ তারা সরকারে থাকতে পারছেন না, তো যতই চেষ্টা করুন। আর আপনি পাল্টুরাম নিয়ে বলছেন। না না, শুধু উনি নন, চন্দ্রবাবু নাইডু 2019-এর 16ই এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে ভারতবর্ষে যে প্রতিষ্ঠানগুলো আছে, যতগুলো প্রতিষ্ঠান, সব নরেন্দ্র মোদীর আমলে নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখুন, তার গণতন্ত্র বিপন্ন। না, নিশ্চয়ই তার সেটা মনে হতে পারে, পরবর্তীকালে তিনি তার ভুল বুঝে তো আবার সে নরেন্দ্র মোদীর সঙ্গেই হাত মিলিয়েছেন। সুতরাং রাজনীতিতে খানিকটা হতে পারে অভিমান গোসা, তারপর তিনি ভুল বুঝতে পেরে নিজের যে ঘরে তিনি স্বচ্ছন্দ বেশি সেখানে ফিরে এসেছেন। দেশের মানুষের তথা বাংলার মানুষের দুটো ব্যাপারে কনফিউশন আছে, যে এটা সরকারকে, এই সরকারটি আদৌ বিজেপি সরকার, এটা তো মোদী সরকার।
আর দ্বিতীয়ত বাঙালিদের মধ্যে একটা হাসির কথা খুব জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে যে অনেকে অনেক বাঙালি মনে করেন যে মোদি আসলে বাঙালি, মানে তিনি মোদি আর তার টাইটেল হচ্ছে সরকার। ফলে আমি বলছি যে এই কনফিউশনটাও সাংঘাতিক। এই স্লোগানটা নির্বাচনের আগে দিলে ওরা ব্যবহার করতে পারে। বলছি মানে ব্যাপারটা এত হাসি ঠাট্টার পর্যায়ে চলে গেছে। নরেন্দ্র মোদী কোথাকার মানুষ কি জানে সেটা মানুষ জানে। আমি বলছি এটা ঠাট্টার পর্যায়ে চলে গেছে। আমি বলছি যে কারা আজকে ধরুন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের কথা বলছে না, এই জন্য হচ্ছে যে প্রেস কনফারেন্সে আমি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় গলায় অভিমান ছিল। 24 ঘন্টা হয়নি, নির্বাচনের ফল বেরিয়েছে। একজন জিতেছেন, একজন হেরেছেন, দুজনের সাক্ষাৎকার আপনারা দেখিয়েছেন। একজন জিতেছেন সৌমিত্র খান, তিনি কি বলেছেন, তিনি কার দেখাবো এই অনুষ্ঠানে আলাদা সেগমেন্টে দেখাবো। তিনি বলেছেন যারা জিততে পারেনি সেই রকম নেতৃত্ব আমাদের যদি নির্দেশ দেয় তার তো যা অবশ্যম্ভাবী ফলাফল হয় তাই হয়েছে বলেছেন। আরো বলেছেন যে তৃণমূলের সঙ্গে তার দলের অর্থাৎ বিজেপি নেতাদের সেটিং, আমি তো বলছি সেটাও বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে স্ট্র্যাটেজি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই স্ট্র্যাটেজি নাকি ওর দলের অত বড় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেতা নাকি তারা মানে এই করতে পারেনি, ধরতেই পারেনি। সঞ্জয় রাউত বলতে শুরু করে দিয়েছেন যে রাহুল গান্ধী জাতীয় নেতা, তিনি জনপ্রিয়, দেশের মানুষ তাকে গ্রহণ করেছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী মুখ, যদি তিনি রাজি থাকেন। আমি বলছি তৃণমূল কি এই প্রস্তাব মানবে? বলছি যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকার হবে কিনা সে প্রশ্নটা তো এখন আসছে না। এখন এই মুহূর্তে তো এনডিএ সরকার, আপাতত জোটের মুখ মানছেন, সরকারের মুখ মানতে হবে না, জোটের মুখ মানছেন। অবশ্যই ইন্ডিয়া তো নিশ্চয়ই জোটের মুখ, অবশ্যই জোটের মুখ হিসেবে সব দলগুলোই তাদের রিপ্রেজেন্টেটিভ বেছে নেবে, তারা একসঙ্গে বসে, সেটা পরের কথা। সম্ভাবনা এই মুহূর্তে অল্প, আলোচনা চলছে, সেগুলো পরিস্থিতি। আমি বলছি যে যারা সরকার গঠন করতে যাচ্ছে, আপনি যে টিডিপির কথা বললেন, সেই টিডিপি তো নাকি শর্ত দিয়েছে শুনলাম যে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা যাবে না। এমনকি এ ভাবনাও রয়েছে যে নীতিশ কুমার যাতে দলে মানে জোট থেকে বেরিয়ে না যান, তাকে উপ প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার অফার দেওয়া হয়েছে। আমি বলছি যে এত যে বাধ্যবাধকতা কেন, মোদী সরকার কথাটা কেন বলছিলাম, কথাটা হচ্ছে আপনি বলুন তো গত 10 বছরে আপনি এমন কোথাও দেখেছেন যেখানে বিজেপি সরকারের কোন স্লোগান বেরিয়েছে? সব জায়গায় মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এনডিএ জোট শরিক ছিলেন। উনি যখন এতক্ষণ বাক্য ব্যয় করছিলেন, উনি তৃণমূলের কথা না বলে উনি বিজেপির কথা বললেন। উনি ওনার বলা উচিত ছিল যে আরে মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর আমলে না না কেন ইতিহাস বদলে দিতে চাইছেন? ছিলেন না জোট শরিক, ছিলেন না, স্বীকার করি তো আমরা, কোথায় স্বীকার করি? আরে এটা বলুন না। তেজস্বী যাদবও একই কথা বলেছেন এবং সম্ভবত আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া বাদবাকি যারা আছে প্রত্যেকেই কিন্তু এর আগে কোনো না কোনো সময় তারা তাদের অভিব্যক্তি তারা জানিয়েছেন যে তারা রাহুল গান্ধীকে যদি তিনি রাজি থাকেন তারা নেতা হিসেবে মেনে নিতে তাদের কোনো সমস্যা নেই এবং তারা অবশ্যই মানবেন। তৃণমূল কংগ্রেসই একমাত্র দেয়নি, প্রশ্নটা সেখানে উঠছে। এই যে অনেক দিন বাদে এই যে নিস্তরঙ্গ রাজনীতি, যেমন এই মোদী সরকার থেকে যে আবার এনডিএ সরকারে যে প্রত্যাবর্তন হলো, মধ্যেখানে কিন্তু বিজেপি সরকারটা কিন্তু বাদ পড়ে গেছে। এই যে মোদী থেকে এনডিএ সরকার, যে প্রশ্নগুলো আসছে, নীতিশ কুমার তিনি তো কাস্ট সেন্সাস চেয়েছেন, তিনি প্রথম কাস্ট সেন্সাসের দাবি জানিয়েছেন, জাত গণনার দাবি জানিয়েছেন, যার ভীষণভাবে বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটার কি হবে? টিডিপির ধরুন এই যে মুসলিম রিজার্ভেশন, সেটা তো তাদের এবারে সেটা নিয়ে তারা নির্বাচনে লড়েছেন, বিজেপি তার প্রবল বিরোধী। এইগুলো কি হবে? 2004-এ কংগ্রেস পেয়েছিল 145টি আসন, 2009-তে পেয়েছিল 206টা আসন, আর 2024-এ ভারতীয় জনতা পার্টি 240টা। না কংগ্রেসের কথা বলছি, আমি কংগ্রেসের না 2014-তে 44, 2019-এ 52, ও আচ্ছা 2004-এ কংগ্রেস যখন সরকার করেছিল এরা, তখন কংগ্রেস পেয়েছিল একবার 145, একবার 206। আর পরে যখন ভারতীয় জনতা পার্টির সরকারের ওরা যখন বিরোধী ছিল, তারা তো ওই 44 থেকে 99, 10 বছরে এতটা উন্নতি করেছে। তো তারা বলছেন যে না, বিজেপি 240-41 পেয়েছে, তাদেরকে সরকার গড়ার উচিত নয়। কংগ্রেস যারা 99 পেয়েছে, ট্রিপল ডিজিট পায়নি, তাদের সরকার তাদের গড়া উচিত। না বলে 145 পাওয়া এক জিনিস, আর 370 পাবো বলে 240-এ না পাওয়া এক জিনিস। প্রশ্নটা এইখানে, প্রশ্নটা হচ্ছে যে আমি 10 বছর ধরে ট্রেলার দেখিয়েছি, আমার দেশের প্রধানমন্ত্রী 10 বছর রাজত্ব করেছেন, শুধু ট্রেলার দেখিয়েছেন, তারপর নাকি তিনি এবার সরকার চালাবেন। সুমনদা খুব দ্রুত, তারপরে এদিকে আসবো, খুব দ্রুত। আচ্ছা, আমার এদিকে আসতে হবে, তিনজন বলার সুযোগ পাননি, শ্রেয়া পাত্রদা দুজনকে থামলাম। দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতিগ্রস্ত নয়, এটা এবার না, এটা নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত নয়। কলকাতা থেকে দিল্লি, রাজনৈতিক তৎপরতা সর্বত্র। 10 বছর পর প্রথমবার আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে দেশ।
23 বছরের প্রথম পরনির্ভর হলেন নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন শরিকদের মুখাপেক্ষী তিনি। জোট সরকারের জ্বালা কি এবার প্রথমবার বুঝতে পারবেন নরেন্দ্র মোদী? 2001 গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তারপর টানা 13 বছর সরকার চালালেন একেবারে দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে। 2014 দিল্লিতে এলেন, প্রধানমন্ত্রী হলেন। 10 বছর সরকার চালালেন সে একই রকম দলীয় ক্ষমতার ওপর ভর করে। 2024 ছবিটা পাল্টে গেল, তার দলের হাতে এলো না সেই ম্যাজিক ফিগার। ফলে আগামী দিনে সরকার চালাতে হলে তাকে নির্ভর করতে হবে সহযোগী দল এবং সহযোগী নেতাদের উপরে, নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুদের উপরে। সুতরাং এই নির্ভরশীলতা নিয়েই আগামীর পথ চলা শুরু করবেন নরেন্দ্র মোদী। 400 পারের স্লোগান তুলে এবার 250 নিচে থেমে গেছে নরেন্দ্র মোদীর দৌড়। এই পরিস্থিতিতে শরিকদের দাবি দাওয়া নিয়ে দর কষাকষি যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে তা দেখার জন্য বিজেপির পক্ষ থেকে 3 শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার জেপি নাড্ডার বাড়িতে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। আগামীকাল সকালে সংসদ ভবনে প্রথমে বিজেপি সংসদীয় দলের বৈঠক রয়েছে এবং তারপরে এনডিএ সাংসদরাও বিজেপি সাংসদের সঙ্গে সেন্ট্রাল হলে বসবেন এবং সেখানে নরেন্দ্র মোদীকে তারা লিডার বেছে নেবেন এবং তারপরেই এনডিএর প্রতিনিধি দল যাবে রাষ্ট্রপতি ভবনে এবং তারা রাষ্ট্রপতির কাছে যে সমর্থনের চিঠি রয়েছে তাদের কাছে, নিজের নম্বর যে বিজেপি রয়েছে তার সঙ্গে সঙ্গে এনডিএ সাংসদরা সমর্থন করছেন এবং তারা নরেন্দ্র মোদীকে তাদের লিডার বেছে নিয়েছেন, তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ করা হোক সেই ক্যাবিনেট ফর্ম করবেন। তবে ঝোপ বুঝে কোপ মারতে প্রস্তুত বিজেপির শরিকরাও। সূত্রের দাবি, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা, স্পিকারের পদ সহ কমপক্ষে 6টি মন্ত্রক দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। টিডিপির তালিকায় রয়েছে অর্থমন্ত্রক, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, নগরোন্নয়ন, কৃষি, জল সম্পদ, তথ্য প্রযুক্তির মতো ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ। অন্যদিকে রেল সহ অন্তত 3টি পূর্ণমন্ত্রীর পদ এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবি করেছেন নীতিশ কুমার। জিতেন রাম মাঝির দল এইচএএম একটি ক্যাবিনেট মন্ত্রক চেয়েছে। এর পাশাপাশি এলজেপির চিরাগ পাসোয়ানও একটি ক্যাবিনেট মন্ত্রক ও 2 জন প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন। শিবসেনার একনাথ শিন্ডে চেয়েছেন 1 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীর পদ। সূত্রের দাবি, টিডিপিকে আপাতত একটি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ দিতে পারে বিজেপি। রাষ্ট্রপতি ভবনের গা ঘেঁষে সাউথ ব্লক, অর্থাৎ সাউথ ব্লকের এক প্রান্তে হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর, পিএমও যাকে বলা হয়, তার পাশেই প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রকের পাশেই রয়েছে বিদেশ মন্ত্রক। সাউথ ব্লকে অর্থাৎ সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তর, পিএমও অফিস রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। পাশাপাশি এই যে বিল্ডিংটা আমরা দেখালাম সেই বিল্ডিংটার প্রতিরূপ নর্থ ব্লক, তার উল্টো দিকে মুখোমুখি নর্থ ব্লক। নর্থ ব্লকে 2টো মন্ত্রক রয়েছে যা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টো মন্ত্রক। একটা হচ্ছে স্বরাষ্ট্র অর্থাৎ হোম অ্যাফেয়ার্স, আরেকটা হচ্ছে অর্থ মন্ত্রক। অর্থাৎ এখানে রয়েছে স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রক, এপারে রয়েছে প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক, তার সঙ্গে সাউথ ব্লকের লাগোয়া রয়েছে পিএমও। ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রপতি ভবন। এই চত্বরটা সরকারের মূল 4 স্তম্ভ, মূল 4 মন্ত্রক যেন বিজেপির হাতে থাকে সে ব্যাপারে শীর্ষ নেতৃত্ব তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে। তার মানে তো তিনি স্বীকার করছেন যে হাতি কাদায় পড়ে গেছে। যদি দিলীপবাবু এই ধরনের কোনো মন্তব্য করে থাকেন কেন্দ্রের সরকার গঠন নিয়ে, যে হাতি কাদায় পড়লে অমুক অমুক হয়, তা হাতি যে কাদায় পড়েছে এটা সারা দেশ দেখছে। मोदी जी बहुत बड़े नेता है, विश्व के नेता है। वो तो विश्वगुरु है ना, वो तो देवपुत्र है, काशी पुत्र है। तो अगर उनके पास बहुमत भी नहीं है तो भी उनको अधिकार है सरकार बनाने का, तो उनको सरकार बनाने दो। जैसे कोई बुजुर्ग होता है तो हम बोलते पहले आप भाई, पहले आप मोदी जी बनाइए। দেখুন, এখন অনেক কিছুতেই মানে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। এখন এই যে 2জন এন ফ্যাক্টর,
এনাদের বিরুদ্ধে সম্বন্ধে একটা কথা বাজারে খুব প্রচলিত আছে, এনারা যাদের সাথে রাজনীতি করেন, নির্বাচন লড়েন, তাদের সাথে সরকার করেন না। আর ওই বর্ষাকালের মেঘের মতো যেমন কখন বৃষ্টি হবে কখন মেঘ হবে বোঝা যায় না, ঠিক এই দুজন এন ফ্যাক্টর, তারা কি করবেন কিছু বোঝা যায় না। ফলে এই সরকারের স্টিয়ারিং কার হাতে থাকবে এবং এই সরকারটা কতদিন চলবে এটা অনিশ্চিত। যে অগ্নিবীর প্রকল্প নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী, বিরোধীরা যে প্রকল্প বাতিল করার দাবিতে সরব হয়েছিল, এবার মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নীতিশ কুমারের জেডিইউ থেকে চিরাগ পাসওয়ানের এলজেপি অগ্নিবীর প্রকল্প পুনর্বিবেচনার দাবি তুলতে শুরু করে দিয়েছে। अग्निवीर योजना को लेकर के मतदाताओं के एक हिस्से में नाराजगी रही है। हमारी पार्टी चाहती है कि विस्तार से उन कमियों खामियों को दूर किया जाए जिसको लेकर के जनता ने सवाल उठाए। मुझे लगता है कि अगर किसी दल के अपने अपने कंसर्न्स हैं, एनडीए ने हमेशा से वो स्वतंत्रता, मेरे प्रधानमंत्री जी ने पिछले 10 सालों का हम लोग का अनुभव है, हम लोग को दी गई, जहां पे हम लोग अपनी बातों को, अपने कंसर्न्स को खुलकर उनके सामने रख सकते हैं। अगर किसी दल के किसी नीति को लेकर कोई भी कंसर्न है, मुझे लगता है उसको हम लोग खुलकर एनडीए के उस प्लेटफॉर्म पे डिस्कस कर सकते हैं। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ সংসদীয় দলের বৈঠক রয়েছে। সূত্রের দাবি, সেখানে নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হবে। 291 জন সাংসদের সমর্থন নিয়ে শুক্রবারই সরকার গঠনের দাবি জানাতে পারেন নরেন্দ্র মোদী। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। 9 তারিখ যেটা জানা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে রাষ্ট্রপতি ভবনে, সেখানে ইতিমধ্যে ইনভিটেশনগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন সরকারের কাছে, যারা সরকারের প্রধানরা আসছেন ভারতের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন আগামীকালই, তিনি 9 তারিখ থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এরমই ভুটান থেকে, শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে অতিথিরা আসবেন যারা যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার সঙ্গে সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতি ভবনে 9 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মন্ত্রিসভা গঠন এবং শপথের মধ্যেও বারবার রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উঠছে, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, আবার কখনো বিজেপি। বারবার ডিগবাজি খাওয়ার রেকর্ড রয়েছে যে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর, তারা কি টানা 5 বছর নরেন্দ্র মোদীকে সমর্থন জুগিয়ে যাবেন? এই দুজনকে কিভাবে সন্তুষ্ট রাখবেন মোদী? चाहे नीतीश कुमार जी हो, चाहे चंद्रा बाबू हो, ये सबके दोस्त है, सबके प्यारे है। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, যদিও একক শক্তিতে নয়, অবশ্যই শরিকি নির্ভরতায়। স্বভাবতই ক্ষমতার কেন্দ্রে এখন চলছে পাওয়ার পলিটিক্স, চলছে স্নায়ু যুদ্ধ, চলছে দর কষাকষি। এই অবস্থায় এই দুটি ছবি খুবই ইঙ্গিতপূর্ণ। বুধবার এনডিএর বৈঠক সেরে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং বিরোধীদের জোট ইন্ডিয়ার চতুর্থ বড় শরিক ডিএমকের এমকে স্ট্যালিনের। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো পোস্ট করে স্ট্যালিন লিখেছেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা হলো, আমি তাকে আমার শুভেচ্ছা জানিয়েছি এবং আশা প্রকাশ করেছি যে আমরা ভাতৃপ্রতিম রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সহযোগিতা করব। আমি নিশ্চিত যে তিনি কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দক্ষিণের রাজ্যগুলি এবং আমাদের অধিকার রক্ষায় সচেষ্ট হবেন। এর আগে বুধবার সকালে এনডিএর শরিক নীতিশ কুমারের সঙ্গে একই বিমানে দিল্লি আসতে দেখা যায় আরজেডি নেতা ও ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদবকে। এই নীতিশ কুমারের শিবির বদলের ইতিহাস বহু পুরনো। এখনো পর্যন্ত 5 বার শিবির বদল করেছেন তিনি। অনেকেই কটাক্ষ করে তাকে পাল্টুরাম বা ডিগবাজি বাবু বলেন। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উদ্ধব ঠাকরের সেনাপতি সঞ্জয় রাউত। चाहे नीतीश कुमार जी हो, चाहे चंद्रा बाबू हो, ये सबके दोस्त है, सबके प्यारे हैं। यही लोगों ने सबसे ज़्यादा बीजेपी के साथ संघर्ष किया है। यही लोगों ने सबसे ज़्यादा अमित शाह और नरेंद्र मोदी जी की तानाशाही के खिलाफ आवाज़ उठाई है। तो उनके डीएनए में डेमोक्रेसी है और रहेगी, और समय आते आपको पता चलेगा। যে উদ্ধব ঠাকরে এই কথা বলছেন, তার শিবসেনাটাই তো তৈরি হচ্ছে হিন্দুত্বের উপরে, আর হিন্দুত্বকে তো প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে স্টালিন থেকে শুরু করে এরা তো গালিগালাজ করে। তাহলে ওনারা কিভাবে হাত মেলাচ্ছেন? আপনি আচরি ধর্ম পরে রে শেখাও। এরা তো আমাদের সাথে ভোটের আগে এনডিএ তে আছে। এরা এরকম তো নয় যে ভোটের পরে এরা এসে যুক্ত হয়েছে, এরা আগে থেকে আমাদের সাথে আছে। শরিকদের মন্ত্রিত্ব বন্টন নিয়ে যখন বিজেপির শীর্ষ নেতৃত্ব ব্যস্ত, তারই মাঝে ফের সুখবর পেল কংগ্রেস। এবারে লোকসভা নির্বাচনে 99টি আসন পেয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মহারাষ্ট্রের সাংলির জয়ী প্রার্থী বিশাল পাটিল।
যার ফলে কংগ্রেস এবার 100 সংখ্যা ছুঁতে পারবে। বৃহস্পতিবার দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিশাল। मेरा पूरा परिवार ये कांग्रेस से जुड़ा हुआ है। कांग्रेस से ही मेरे भाई, 2 भाई, मेरे पिता, मेरे दादाजी, मेरी दादी जी सारे सांसद रह चुके हैं। केंद्र में हमारे भाई मंत्री रह चुके हैं। राज्य में हमारे दादाजी मुख्यमंत्री रह चुके हैं। सब कांग्रेस पक्ष की वजह से ही हुआ है। तो स्वाभाविक था कि किस कारण मुझे कांग्रेस पक्ष के प्रत्याशी करके ये चुनाव लड़ना संभव नहीं हुआ। लेकिन जो लोगों ने मुझे मतदान किया है वो कांग्रेस के विचारों का और कांग्रेस की आइडियोलॉजी आगे ले जाने वाला समझ के दिया है। इस चीज को मैं भूल नहीं सकता।